2024 আজকে রবিবার দিন একটা নতুন ব্লগ নিয়ে, একটা একটু ইন্টারেস্টিং ব্লগ, নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আমি জয়ন্ত দাস, ডালখোলা থেকে। এখন আমি ডালখোলা রেলওয়ে স্টেশনে। আজ আমরা যাচ্ছি বেশ কয়েকজন ডালখোলা থেকে কাওয়াখালী অর্থাৎ শিলিগুড়িতে, কাওয়াখালীতে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। এখানে বেশ ঠান্ডা, সকাল এখন 6:30 বাজে, 6:30। আমার ট্রেনটা আছে 7টার সময়, ট্রেনটা একটু লেট আছে, আগেই বেরিয়ে আসলাম। সবাই আসবে, সবাইকে একত্রিত করা, তাদের টিকিট কাটা, এইসবের জন্য আগেই বেরিয়ে আসলাম। কাওয়াখালীতে আজকে কী হচ্ছে দেখুন। এটা এর আগে মুর্শিদাবাদে হয়েছে, তারপরে কলকাতায় হয়েছে, আর এবার তৃতীয়বার হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের তৃতীয়বার শিলিগুড়ি সংলগ্ন একটি এলাকা, এই জায়গাটির নাম হচ্ছে কাওয়াখালী। এখানে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ শুরু হয়। প্রস্তুতি দারুণ প্রস্তুতি। আমি ওখানে যাইনি এখনও পর্যন্ত, কিন্তু যা ভিডিও বিভিন্ন ব্লগে যা দেখেছি তাতে প্রস্তুতি দারুণ। তো চলুন আমরা ওখানে যাই, সবাই কী কাণ্ডটা হচ্ছে। এটা একটা ট্রাভেল প্লাস আমাদের একটা নতুন বিষয় আপনাদেরকে জানানোর জন্যই এই ব্লগটা তৈরি করা। এছাড়াও কাওয়াখালী অবধি যে যাত্রা পথ, সেখানকার পরিস্থিতি, এগুলো সব আমি আপনাদের আজকে ভিডিওতে দেখাবো। থাকবে এগুলো সব আজকে ভিডিওতে, সবাই দেখুন আজকের ভিডিও। খুব মজার একটা ইন্টারেস্টিং ভিডিও হবে। কাওয়াখালীতে ওখানে এন্ট্রি ফির জন্য কী করেছে ওরা, 20 টাকা করে রেজিস্ট্রেশন ফি করেছে। আধার কার্ডটা নিয়ে যেতে হচ্ছে, আর 20 টাকা দিলে রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপরে একটা কার্ড ইস্যু হবে, বলছে যে 1 বোতল জল দিবে, আর গীতার 1, 2, 12, 15, 18 এই 5টি অধ্যায় বেলা 12টা থেকে পাঠ শুরু হবে 2টো পর্যন্ত, অর্থাৎ 2 ঘন্টা চলবে। কারা কারা আসছেন, কীভাবে পাঠের প্রস্তুতি, এগুলো সব আপনাদেরকে জানাবো, সাথে থাকুন। ফাইন। আমরা ডালখোলা রেল স্টেশনে পেয়ে গেলাম ওই কার্যকর্মে একজন কার্যকর্তাকে। তার কাছে আমরা সব রেজিস্ট্রেশন করে নিলাম। আধার কার্ড দেখিয়ে এখানে রেজিস্ট্রেশন করতে হচ্ছিল, 20 টাকা ছিল কার্ডের মূল্য। আর এই দেখুন ডালখোলা থেকে আমরা সব বেরিয়েছি, 50 লোক ছিলাম। আর ওই যে আমাদের ট্রেনটা চলে আসছে, এই ট্রেনটা হচ্ছে ডালখোলা, এটা হচ্ছে কাঠিয়ার শিলিগুড়ি জংশন ইন্টারসিটি এক্সপ্রেস। এই ট্রেনটার টাইম হচ্ছে ডালখোলা 7:30টায়, কিন্তু ট্রেনটা একটু লেট করে আসে, প্রায় 40 মিনিট লেট আসে। ঠান্ডার কারণে আমরা ট্রেনে উঠলাম, জায়গা পেয়েছিলাম সবাই। 65 টাকা শিলিগুড়ি ভাড়া। আর এই দেখো ট্রেনে আমরা ট্রেন থেকে নেমেছি, আধা ঘন্টা লেট হয়েছে, কিন্তু কোনো নো প্রবলেম। সুজাতাও ছিল আমাদের সাথে। আমরা একটা টোটো ঠিক করলাম, সেই টোটো 30 টাকা করে মাথা পিছু ভাড়া নিয়েছিল। বাগডোগরা থেকে একদম কাওয়াখালী যেখানে অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠান মাঠেই আমাদেরকে পৌঁছে দেবে টোটো, এরকমই কথা। আমরা 5 জন ছিলাম, 150 টাকা ভাড়া কথা হলো। আর এই যে NH 34 ধরে আমাদের টোটো যাচ্ছে, আর দেখো কত গাড়িগুলো যাচ্ছে, সেই গাড়িগুলোতে সব ঝান্ডা লাগানো। এরা সবাই কিন্তু ওই লক্ষ্যকণ্ঠে গীতার অনুষ্ঠানে যাচ্ছে। আমরা দেখছি যে বেশিরভাগ মানুষেরই কিন্তু অভিমুখ, অর্থাৎ তাদের যাত্রাপথ কিন্তু টার্গেট, আজকের যাত্রা কিন্তু তাদের সেই লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ কাওয়াখালী মাঠেই। 1 লক্ষের অধিক মানুষ হয়েছে, সুতরাং একটু তো জনসমাগম থাকবে। আর ওই যে আর একটা টোটো, ওটাতে কিন্তু আমাদের ডালখোলা আর একটা দল যাচ্ছে। এই যে আমরা বাগডোগরার থেকে ধীরে ধীরে, রাস্তা তো সুন্দর, টোটোওয়ালা সময়, এই দেখো একটা পরিবার, আর ওই যে পিছনে হলুদ গাড়িটা, ওটা কিন্তু ভর্তি, ওর মধ্যে সব রিজার্ভ করে এসেছে। কাল যেহেতু রবিবার, বিভিন্ন জায়গায় স্কুল গাড়িগুলো রিজার্ভ করা সম্ভব হয়েছে। এই দেখো এরা সব যাচ্ছে কিন্তু কাওয়াখালী মাঠে। এই দেখো পরিবারগুলো, ফাইন, খুব ভালো লাগছিল। হিন্দু ধর্মের মানুষদের, সনাতনীদের এত বড় জমায়েতে এর আগে অংশগ্রহণ করার সুযোগ হয়নি, এই প্রথমবার অংশগ্রহণ করতে যাচ্ছি। খুব ভালো লাগছিল যে না, এরকম একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবো বা পারছি। আমরা এইখানে না নেমে পড়লাম, এখানে আবার একটা দেখছি কীর্তন হচ্ছিল, তো এইখানে আমাদের নামিয়ে দিল। টোটোওয়ালা ওই অবধি, মাঠ অবধি যাওয়ার অনুমতি নেই, এখান থেকে পায়ে হেঁটে 200 মিটার পায়ে হেঁটেই কাওয়াখালী মাঠটা ছিল। এই গেটটা কিন্তু অন্য একটা অনুষ্ঠানের গেট। এই যে সবাই ব্যাচ লাগিয়ে নিয়েছি, আর ধীরে ধীরে সবাই দেখো সাদা শাড়ি পরেছে। এইসব অনুষ্ঠানে অবশ্যই আসতে হয়। দেখো জনসমাগম, কত লোক। হ্যাঁ, সনাতন ধর্মীদের
মিলন কোথায়? এই সামনে সামনে না, সনাতন ধর্মীরা সব একত্রিত হচ্ছে, একটা ভাইব্রেশন বলতে কত সুন্দর লাগছে এই জায়গাটা। হ্যাঁ, রাস্তায় কিন্তু অনেক ভলেন্টিয়ার ছিল, এতে খুব সুবিধা হয়েছে। এই যে জল বিক্রি হচ্ছে, এইটা হচ্ছে ওই শিল্পনগরী, শিলিগুড়ির যে শিল্পনগরী, এখানে আবার একটু শিল্প মেলা হচ্ছিল। তো যাই হোক, আমরা পরে সময় পাইনি এটা দেখার, আমাদের ইচ্ছা ছিল। খুব সুন্দরভাবে বানানো একটা শিল্পনগরী, এর পাশেই কাওয়াখালী মাঠটা। তো চলুন আমরা ধীরে ধীরে এগোচ্ছি। আর এই দেখো সামনে কত লোক সমাগম দেখো। আর এখানে টিকা দিলাম সবাই, আমরা মাথায় তিলক কাটলাম। একজন দেখি তিলক কাটছে, তাকে অল্প একটু পয়সা দিয়ে আমরা সবাই মাথায় তিলক কাটলাম। আর এই যে দলে দলে লোক আসছে গীতা পাঠে, দূর দূরান্ত থেকে লোক আসছে। আমরা যখন ভিতরে প্রবেশ করলাম, প্রচণ্ড আওয়াজ ভিতরে, এই জন্য ভিতরের আওয়াজটাকে বন্ধ করে আমি একটু ভয়েস ওভার করে দিলাম। এই দেখুন একজন ভক্ত, দেখুন হিন্দু ধর্মী কেমন ক্র্যাচ নিয়ে এসেছে। কি দেখুন, মানুষের ধর্মের প্রতি বিশ্বাস, মানুষের ঈশ্বরের প্রতি বিশ্বাস। আর এই যে কাউন্টারগুলো তৈরি হয়েছে, এগুলো সব এখানে রেজিস্ট্রেশন হচ্ছিলো। রেজিস্ট্রেশনের উদ্দেশ্য হচ্ছে যে একটা কাউন্টিং করা, কত লোক অ্যাকচুয়ালি কত উপস্থিতি হলো। ভিতরে কিন্তু অনেক ব্যবস্থাপনা ছিল, আর লোক গিজ গিজ করছে। এখন কটা বাজে? বেলা 11টা বাজে। আর দেখুন মাইকের বিরাট আওয়াজ। আর এইখানে দেখুন রুটি বানাচ্ছে, মেশিন নিয়ে এসছে সবার আহারের জন্য। যারা নাইট স্টে করেছে তারা, ইভিন কি আছে যারা এখানে অনুষ্ঠানে এসছে তাদের জন্য রুটি মেশিন নিয়ে এসছে, একদম রুটি তৈরি হচ্ছে। আর এই দেখুন এইটা হচ্ছিল থাকার ব্যবস্থা করেছিল এইখানে। এখানে এরকম 1-2টো প্যান্ডেল বানিয়েছে যেখানে হাজার দুয়েক লোক থাকতে পারে, এরকম ব্যবস্থা ছিল। গতকাল যারা রাত্রে এসেছে, রাত্রে এখানে স্টে করেছে, তাদের জন্য এই সমস্ত ব্যবস্থা করা ছিল। আরে ভালো আছে? একদম দেখো আসছি 30-35 জন। হ্যাঁ, আমরা ডালখোলাতে আসছি। খোকন সাথে করে একটু টিফিন নিয়ে এসছে বাড়ির থেকে, ডালখোলা থেকে। বললো দাদা চলেন একসাথে বসে একটু স্বল্প আহার করি। চলো, পরোটা নিয়ে এসছে, আলুর তরকারি, মেয়ে আছে সাথে। আর খোকন বেশ ভালোই লাগলো। এখানে একটু আহার করে নিয়ে আমাদের আর আহারের চিন্তা ছিল না। আর ভিতরে দেখো লোক, হরে কৃষ্ণ, গাদা গাদা লোক, একদম দল বেঁধে লোক আসছে, চারদিকে লোক সমাগম, মানুষের মধ্যে দারুণ উদ্দামতা। কিন্তু অনুষ্ঠানটার দিকে এই যে ইসকনের লোকেরা এখানে ভিতরে কিন্তু গীতা বিক্রি করছিল। এই যে ভিআইপিদের জায়গা করেছে, এটা ভিআইপিদের বসার জায়গা। খুব সুন্দর ব্যবস্থাপনা, অবাক কাণ্ড। এত বিরাট ব্যবস্থাপনা করা কিন্তু ছোটোখাটো মানে মাথার কাজ না। এই অনেক মানুষ একত্রিত হয়ে নিজেদের মধ্যে আলোচনা করে এগুলো করেছে মনে হচ্ছে। খুব সুন্দর ব্যবস্থাপনা ছিল। আর এইখানে দেখো গীতা প্রেসের একটা কাউন্টার ছিল। আমি এখান থেকে 2-একটা বই কিনলাম, অহল্যাবাই, তারপরে হনুমান চালিসা, এগুলো সব কিনলাম এখান থেকে। আর এই যে লোক সমাগম, ক্রমশ লোক বাড়ছে। এখন 11:30 হবে। আর দূরে ওই যে মঞ্চটা বানিয়েছে, আর সাউন্ড সিস্টেম কিন্তু দারুণ ছিল ভিতরে, দারুণ সাউন্ড সিস্টেম। আর এইখানে দেখো একদল লোক দেখছি, এরা শিলিগুড়ির কোনো সংস্থা যারা সবার জন্য পানীয় জলের ব্যবস্থা করেছে, দুধের ব্যবস্থা করেছে, ভিতরে চিকিৎসার ব্যবস্থা ছিল, চিকিৎসার কাউন্টার ছিল, কারো যদি অসুবিধা হয়ে যায়, হ্যাঁ, দুধ, চা, জল, পানীয় জল সব ব্যবস্থা ছিল এগুলো। এই যে এখানে একটু ভিড় হয়েছিল। তবে একদিনের অনুষ্ঠানে এই ধরনের ব্যবস্থাপনা না রাখলে উপায় নাই, দূর দূরান্ত থেকে মানুষরা আসবে। আর এইখানেও কিন্তু আবার রেজিস্ট্রেশনের কাজ চলছে। রেজিস্ট্রেশনে অনেকগুলো কাউন্টার করেছে, কারণ ইনাদের মূল উদ্দেশ্য ছিল যে মানুষ যারা আসছে তার একটা পরিসংখ্যান কিন্তু ঠিকঠাক রাখতে হবে। পরে আমি শুনেছিলাম প্রায় 1,25,000 মানুষের সমাগম হয়েছিল অ্যাজ পার রেজিস্ট্রেশন। হ্যাঁ, আর এইখানে বড় বড় কাট আউট করেছে যেখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছিল। আর এই হচ্ছে ইসকনের আর একটা দেখো পুরনো একটা গাড়ি নিয়ে এরা বই বিক্রি করছিল, খুব ভালো লাগছিল। একটা সংস্থা, ইসকন অন্য একটা সংস্থা। আর এই দেখো এইসব এখন সব বেরোচ্ছে। ভিতরে বড় বড় দেখো ভারত মাতার কাট আউট লাগানো হয়েছে, সুন্দর করে সাজানো হয়েছে। এগুলো সব ফটো জোন বানানো হয়েছে, অনেকে এসে এসে ফটো তুলছে।
আর এই সময় কিন্তু বেলা প্রায় 11:30 বাজে, কার্যক্রম শুরু হয়ে গেছে। এই কার্যক্রমেই কিন্তু এখন যিনি বক্তব্য রাখছেন তিনি কিন্তু বাংলাদেশে হিন্দুদের যে করুণ অবস্থা সেই বিষয়ে কিন্তু তিনি আলোচনা করছেন। সত্যি খুব খারাপ লাগছিল এই সমস্ত আলোচনা যখন হচ্ছিল, যে আজ হিন্দু ধর্মের মানুষদের কি অবস্থা দেখো। এত সহনশীল একটা ধর্ম বা একটা জাতি, যারা এত মানুষের প্রতি এত সহানুভূতিশীল, তাদের এই ধরনের অসুবিধায় কেন পড়তে হবে। বাংলাদেশের ঘটনায় দেখো আমাদের সবাইকে কিন্তু, সবার মন কিন্তু খুব খারাপ। যখনই আমরা ফেসবুকে দেখছি বা হোয়াটসঅ্যাপে দেখছি, কোনো গ্রুপে দেখছি, ভিডিও দেখছি, তখন কিন্তু খুব খারাপ লাগছে। প্রত্যেকের হাতে কিন্তু এখানে বই দেওয়া হয়েছে গীতা পাঠের জন্য। গীতার 1 নম্বর, 2 নম্বর, 12, 15 এবং 18 অধ্যায়ের এই 5টা অধ্যায় প্রিন্ট করে সবার হাতে কিন্তু ফ্রি অফ কস্ট বই দিয়ে দিয়েছে। ভিতরে পানীয় জল ডিস্ট্রিবিউশন করছেন স্বয়ংসেবকরা। অনুষ্ঠানটা অনেকটা এরকম ছিল, শোভাযাত্রা বেরিয়েছিল সকালে 9টার সময়, তারপরে মঙ্গলাচরণ হয়েছে বেলা 10টার সময়, মঙ্গল গীত হয়েছে 10:15 থেকে 11টা, প্রদীপ প্রজ্বলন হয়েছে, সন্ত পূজা বরণ স্বাগত হয়েছে 11:05 থেকে 11:30, গীতা মনীষী স্বামী জ্ঞানানন্দ যে ভাষণ দেন 11:30 থেকে 12টা, আর সমবেত গীতা পাঠ হয় 12টা থেকে 1:30 পর্যন্ত। সময় নির্ধারিত সময়ের মধ্যেই সবগুলো হয়েছিল। এই যে শুরু হয়েছে এখন গীতা পাঠ, আমরা চলো একটু গীতা পাঠে শুনি, একটু দেখি। হ্যাঁ, আর দেখো লোক সবাই বসেছে, রোদ আছে, রোদটা অত খারাপ লাগছে না, কিন্তু সবাই কিন্তু চুপ করে শান্ত বসে গীতা পাঠের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। দেখো সবার সামনে কিন্তু গীতা খোলা রয়েছে। আর এদিকে দেখো ভলেন্টিয়াররা সবার কাছে জল পৌঁছে দিচ্ছে যাতে কারো উঠতে না হয়, এই জন্য 500 ml জলের বোতলগুলো দেখো। আর ছোট ছোট বাচ্চারা কেমন দেখো উৎসাহের সাথে সবাই এসেছে, সুন্দর সুন্দর। পাঠের সুবিধার জন্য দেখো গীতার এই বইটা ওখান থেকে কিন্তু ডিস্ট্রিবিউট করা হলো সবাইকে ফ্রি অফ কস্ট। সবার হাতে হিন্দি ভাষায় দেখলাম, হিন্দি ভাষা ছাপিয়েছে আর বাংলাতে ছাপানো আছে। আমি কয়েকটা সংগ্রহ করলাম। আর এই যে ভিতরে দেখো লেখাগুলো দেখি। এক একটা অধ্যায় পাঠ শেষ হচ্ছে, মঞ্চের থেকে একদল মানুষ পাঠ করছেন আর আমরা উচ্চারণ করছি এখান থেকে। আর উলুধ্বনি মায়েদের আর শঙ্খধ্বনি, সে এক অপূর্ব দৃশ্য, না দেখলে বিশ্বাস হবে না। আমরা একটুখানি আপনাদের কাছে মঞ্চ থেকে প্রার্থনা করছি, নিজেদের মধ্যে কেউ কথা বলবেন না। এবার আমরা এবারে আমাদের দ্বাদশ অধ্যায় পাঠ হবে। দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ পাঠ হবে। দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ। পরমাত্মনে এবারে আমরা পঞ্চদশ অধ্যায় মানে 15 নম্বর অধ্যায় পাঠ করব, পুরুষোত্তম যোগ। পঞ্চদশ অধ্যায় আমরা পাঠ করব। পাঠ করে আমরা আজকের এই বহুদিনের কাঙ্ক্ষিত গীতা যজ্ঞের
যে আয়োজন তার অন্তিম লগ্নে এসে পৌঁছেছি। আমরা অষ্টাদশ অধ্যায়ের শেষ শ্লোকটা 3 বার পাঠ করব। একদম বিজয় ভূতে ধ্রুবানি তির্মতির্মম যত্র যোগেশ্বরং কৃষ্ণ যত্র পার্থির্ধনুর্ধরা তত্র শ্রীবিজয় ভূতে ধ্রুবানি তির্মতির্মম যত্র যোগেশ্বরং কৃষ্ণ যত্র পার্থির্ধনুর্ধরা তত্র শ্রীবিজয় ভূতে ধ্রুবানি তির্মতির্মম। এবার সবাই আমরা হাত জোড় করব, ভগবানের 3টে প্রণাম মন্ত্র আমরা পাঠ করব। আমি একটু করে বলবো, যাদের জানা নেই তারা তার সঙ্গে শুনে বলবেন। নমো ব্রহ্মণ্য দেবায় ও ব্রাহ্মণহৃতায় চ। একবারে সঠিক সময়ে গীতা পাঠ শেষ হয়। সময়ের অভাবে 18 নম্বর অধ্যায়ের পুরোটা পাঠ না করে শেষ শ্লোকটি 3 বার পাঠ করা হয়। আর এই দেখুন সবার হাতে হাতে লাঞ্চ প্যাকেট, আর মানুষের অবস্থা দেখুন কি করছে। আহার গ্রহণের জন্য একটু আগে তারা গীতা পাঠ শুনলো, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ মানুষের মধ্যে সহনশীলতার কথা বলছেন। আর এই দেখুন অবস্থা, শুধুমাত্র লাঞ্চ প্যাকেট নেওয়ার জন্য একটু লাইন করে দাঁড়ালেই কিন্তু এগুলো সব একটা সিস্টেমের মধ্যে, কেউ মানতে রাজি নয়। দেখুন কী অবস্থা, ছেলেরা ভলেন্টিয়াররা বেশ কয়েকটা জায়গায় এরকম করে লাঞ্চ প্যাকেট দিচ্ছিল। কিন্তু একটা অব্যবস্থা, এগুলো ভালো লাগছিল না দেখতে। কিন্তু কি করবেন, মানুষের মধ্যে কোনো পরিবর্তন নেই। এই লক্ষ্যকণ্ঠ গীতা পাঠের পরিচালন ব্যবস্থার যিনি সভাপতি, স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ, ভারত সেবাশ্রম সংঘ বেলডাঙ্গার, তিনি যে বক্তব্য রাখলেন সত্যি মানে বুক ফেটে যায়। বাংলাদেশের ঘটনা নিয়ে হিন্দুদের যে দুরাবস্থা, সেসব বিষয় নিয়ে তিনি বারবার সবাইকে সজাগ করলেন যে সনাতনীরা, হিন্দু ধর্মের মানুষরা একত্রিত হও, কাউকে আঘাত করবে না, কিন্তু কেউ যদি আঘাত করে তাকে ছেড়ে কথা বলবে না। তিনি মঞ্চের থেকে বারবার করুণ সুরে, কখনো ওনার চোখ দিয়ে জল পড়েছে, গলার আওয়াজ অনেক হাই পিচে তিনি সবাইকে অনুরোধ করছেন যে চলুন আমরা সবাই একত্রিত হই, কাউকে আঘাত করার জন্য নয়, নিজেদের ধর্মকে রক্ষা করার জন্য। আর মানুষ দেখুন এই দিকে সমস্ত বিশৃঙ্খলা উঠে তার লাঞ্চ প্যাকেট নিয়ে। দেখুন মিটিং তো শেষ হলো, গীতা পাঠ অনুষ্ঠান শেষ হলো, সবাই যে যার বাড়ি চলে গেল। আমার একটু ইচ্ছা হলো দেখি তো এখন মাঠটার কী অবস্থা হয়েছে, মানুষ কি করে দিয়েছে মাঠটাকে। ওই জন্য আমি আবার ঘন্টাখানিক পরে আবার ঘুরে আসলাম। দেখুন মাঠের অবস্থা, এই খোলাখুলি হচ্ছে, সমস্ত সাউন্ড সিস্টেম সব নিয়ে যাচ্ছে। আর পুরো মাঠটা দেখুন কী অবস্থা করেছে, একবার দেখবেন সামনের থেকে আমি দেখাচ্ছি আপনাদের। খারাপ লাগবে এইসব দেখলে, যে আমরা এখনও নিজেদের মধ্যে অনুশাসন আনতে পারিনি। আর আমরা এত বড় একটা ধর্মসভা করলাম, কুরুক্ষেত্র যে মাঠটার নাম রাখা হলো কুরুক্ষেত্র ময়দান, সেই মাঠের কি অবস্থা করেছি আমরা দেখে নেন একবার সবাই মিলে। সত্যি খুব খারাপ লাগে। আমাদের মধ্যে অনুশাসন কবে আসবে কে জানে, ভগবান যে কী ইচ্ছা। চলুন আমরা একটু দেখি, দেখেন ঘুরে ঘুরে আমি দেখছিলাম মাঠটা। 2024 অনুষ্ঠান শেষ হলো বেলা 3টার সময়। তারপরে সবাই প্রসাদ দিলেন, বাড়ি গেলেন সবাই। এখন মাঠের অবস্থা দেখুন, চারিদিকে মাঠটা একটু নোংরা হয়েছে, এগুলো পরিষ্কার করবে, আর এটাই খুব স্বাভাবিক। আমরা জানি না কবে আমাদের মধ্যে অনুশাসন আসবে। এটাকে কুরুক্ষেত্রের মাঠ বলে আজকে পরিচয় দেওয়া হয়েছে। কুরুক্ষেত্রের মাঠের অবস্থা দেখুন, কারা করলেন। কবে আমরা অনুশাসন তো হব, কবে আমাদের মধ্যে অনুশাসন বোধ আসবে জানি না। পুরো মাঠটা নোংরা করে দিয়েছে, আপনি অবাক হয়ে যাবেন। আর এগুলো করেছে আমার আপনার মতন মানুষেরাই, কি অবাক কাণ্ড। কত বিশাল আয়োজনটা, খুব ভালো ছিল, দারুণ আয়োজন ছিল, বিরাট ব্যবস্থাপনা। 1 লক্ষের অধিক লোক ছিল আনুমানিক, আমার অনুমান যা মনে হলো। তাদের আহারের ব্যবস্থা, বসার ব্যবস্থা খুব সুন্দর ছিল। কিন্তু
এই ব্যবস্থাপনার, এত সুন্দর ব্যবস্থাপনার মর্যাদা আমরা দিলাম না বোধহয়, আমার মনে হচ্ছে। কত মানুষ। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য কী ছিল? আজকে অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল যে একত্রিত হয়ে হিন্দুদেরকে বা সনাতন ধর্মে বিশ্বাস করে যারা হিন্দু সম্প্রদায়, তাদেরকে একটু জাগিয়ে তোলা, তাদের মধ্যে হিন্দুত্ব বোধ গড়ে তোলা। আর মঞ্চের থেকে আমাদের সন্ন্যাসীরা, কলকাতা থেকে যারা এসছেন, দূর দূরান্ত থেকে যারা এসছেন, তারা চেঁচিয়ে চেঁচিয়ে হিন্দু ধর্মের সম্বন্ধে, হিন্দু ধর্মে আরও বেশি আমাদের সচেতন হওয়ার জন্য বারবার আহ্বান করছেন তারা। আজ বাংলাদেশের ঘটনার পরিপ্রেক্ষিতে এই আন্দোলন, এই তাদের যে বক্তব্য একদম খুবই তাৎপর্যপূর্ণ ছিল। কিন্তু দেখুন, আমরা কবে পরিবর্তন হবে জানি না, আমাদের কবে পরিবর্তন হবে। আমি তো অবাক হচ্ছি এই মাঠের অবস্থা দেখে। অনুষ্ঠান শেষের পর আমি কিছুক্ষণ পরে আবার মাঠে আসলাম যে যাই একবার। কত ভলেন্টিয়ার, কত অর্থ ব্যয় করেছে, কত গাড়ি ঘোড়া, কত মানুষ এসেছে। আমরা যদি একটু অনুশাসিত না হই, অনুশাসন যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে বোধহয় আমরা কখনো এক হতে পারবো না। এটা আমার দৃঢ় বিশ্বাস। এক হতে গেলে আগে চাই নিজেদের মধ্যে অনুশাসন। তার পূর্ণ অভাব এখনও আমাদের মধ্যে, যে এখনও আমরা সচেতন হইনি। আরও বোধহয় অনেকটা দিন আমাদের লেগে যাবে। দেখুন, এটা তো আমরা আজকে অস্বীকার করতে পারবো না যে আপনি হিন্দু ধর্মে বিশ্বাস করেন, হিন্দু ধর্মের বিভিন্ন কাজকর্ম, বিভিন্ন ধরনের হিন্দু ধর্মীয় যে আচার বিচার রয়েছে, আচার আচরণ রয়েছে, আজকে আমাদের পশ্চিমবঙ্গে বলি, এই সমস্ত পালন করতেও কিন্তু ধীরে ধীরে খুব তাড়াতাড়ি কিন্তু আমরা বাধাপ্রাপ্ত হব, আমার যে মনে হচ্ছে। কারণ আপনি যদি বাড়িতে কীর্তন করেন, লক্ষ্মী পূজা করেন, কালী পূজা করেন, খুব শীঘ্রই এগুলো হবে। আপনাকে একটা বিশেষ রাজনৈতিক দলের লোক বলে চিহ্নিত করা হবে। আপনি হিন্দু হয়ে হিন্দু ধর্মের যে সমস্ত আচার আচরণ আছে সেইগুলো স্বাধীনভাবে করতে পারবেন না, এইরকম দিন আসছে। এখন আমাদের মধ্যে সময় আছে, এখন আমাদের কাছে সময় আছে। ইমিডিয়েট, মানে খুব দ্রুত আমাদের সবাইকে কিন্তু একটু আমাদের মধ্যে জাগরণ চাই। আমরা ধর্মের আর রাজনীতিকে গুলিয়ে ফেলছি, এটা করলে হবে না। রাজনীতির জায়গা আছে, কিন্তু ধর্মটা পালনে যেন কোথাও বাধা না প্রাপ্ত হয়, ওটাকে যেন খুব সহজ সরলভাবে আমরা পালন করতে পারি। এবং আমাদের ধর্ম পালনে আমরা যেন সবাই এক হই, একসাথে যেন আমরা সবাই একত্রিত হয়ে যেন আমাদের হিন্দু ধর্মকে রক্ষা করার কাজে যেন আমরা নামি, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। চলুন, আজকে অনুষ্ঠান আমরা আমি এসেছিলাম, অনেকেই আমার সাথে এসেছিল, সবাই দল ছাড়া হয়ে গেছি। আস্তে আস্তে সূর্য অস্ত যাচ্ছে, 6টা নাগাদ আমাদের ট্রেন আছে, চলে যাব ডালখোলা। আবার জানি না আজকের এই অনুষ্ঠানের সাফল্য কোথায় যাবে। কত সাধু সন্ত এসেছেন, তারা সব আহ্বান রাখলেন, তাদের সবাইকে সংবর্ধনা জানানো হলো। খুব ভালো লাগছিল, সত্যি না আসলে মিস করতাম। যারা এই স্বচক্ষে এটা দেখলেন না, তাদের সবাইকে বলি ভিডিও দেখবেন, কমেন্টস করবেন আর নিজেদের মতামত জানাবেন, ভালো লাগবে। চলুন, আমার চ্যানেলটা তো ট্রাভেল ব্লগ, আর কি আমি ঘোরাঘুরি করি, ব্লগে বিভিন্ন ঘোরার ঘটনা এগুলো দেখাই, ভ্রমণ কাহিনি। কিন্তু এইবার প্রথম আমার খুব ইচ্ছা হলো যে না, একবার যাই দেখি। এটাও মানুষের মধ্যে একটু দেখানো উচিত। ভ্রমণ তো দেখি আমরা, আবার সামনে ভ্রমণ দেখবো আমরা, কিন্তু এটা একটু আপনাদের দেখানোর খুব ইচ্ছা হয়েছিল বলে আমি এই ভিডিও ফটোগ্রাফিটা করলাম। সবাই ভালো থাকবেন, আজকে এখানে শেষ করছি। চ্যানেল সাবস্ক্রাইব করবেন। প্রণাম সবাইকে, ভালো থাকবেন সব। कपेत्थ जम्बू फल चारु भक्षणम्